Bristol provides quality education with affordable price. নমস্কার, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা দশম শ্রেণীর পদার্থবিদ্যার একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই চ্যাপ্টারটার নাম হলো আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ। এবার প্রতিফলন এবং প্রতিসরণ হলো আলোর দুটো ধর্ম। এই দুটো ধর্ম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার আগে আমাকে জানতে হবে আলো সম্পর্কে। তাহলে চলো আজকে স্লাইডটাতে আমরা প্রথমবারে আলো সম্পর্কে ভালোভাবে জেনে নিই। তারপর আমরা ধীরে ধীরে একটা করে প্রতিফলন প্রতিসরণ এগুলোকে কভার করব এবং চ্যাপ্টার শেষে কিছু নিউমেরিক্যাল সলভ হবে, কিছু এমসিকিউজ হবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি, ঠিক আছে? তাহলে আলো কি? আলো হলো এক ধরনের শক্তি। আলো আমাদের দর্শনের অনুভূতি জাগায়। যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তখনই আমরা শুধুমাত্র ওই বস্তুটিকে দেখতে পাই। যেমন সূর্য থেকে অনবরত আলোক রশ্মি আমাদের পৃথিবীতে আসছে, আমাদের চারপাশে এসে পড়ছে এবং ওই বস্তুগুলো থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে কোনো না কোনোভাবে আমাদের চোখে আসছে এবং আমরা ওই বস্তুগুলোকে দেখতে পাচ্ছি। যদিও আলো নিজে অদৃশ্য, কিন্তু আলো অন্য বস্তুকে দেখতে সাহায্য করে। তাহলে দেখে নিই স্লাইডে কি বলেছে। আলো এক ধরনের শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। কোনো বস্তু আলোকিত হলেই ওই বস্তুকে আমরা দেখতে পাই, কিন্তু আলোক নিজে অদৃশ্য। আলো দর্শনের অনুভূতি জাগায় মাত্র, ঠিক আছে তো? আর কিছু কিছু বস্তু এমন আছে যে বস্তুগুলো নিজস্ব আলো আছে এবং তারা সেই আলোটাকে চারিদিকে বিকিরণ করতে পারে। যেমন সূর্যের নিজস্ব আলো আছে। নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে সূর্যে যে আলোক শক্তি উৎপন্ন হয়, তাপশক্তি উৎপন্ন হয়, সেটা চারিদিকে বিকিরিত হয়। একদম সবচেয়ে সোজা যদি আমরা কোনো উদাহরণ দেখি তাহলে সেটা ছিল বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাতি থেকে আলো চারিদিকে নির্গত হয়। তো তেমনি কিছু কিছু বস্তু এমনও আছে যাদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু তারা অন্য কোনো বস্তুর আলোকে আলোকিত হয়, ঠিক আছে তো? তাহলে যে সকল বস্তুগুলোর নিজস্ব আলো আছে এবং সেই আলো ওরা চারিদিকে বিকিরণ করে, তাদেরকে বলা হয় সপ্রভ বস্তু। আর যে বস্তুগুলোর নিজস্ব কোনো আলো নেই, সপ্রভ বস্তুর আলোকে আলোকিত হয়, তাদেরকে আমরা বলি নিষ্প্রভ বস্তু। এই যে দেখো, যেসব বস্তু আলো বিকিরণ করে তাদের সপ্রভ বস্তু বলা হয়, যেমন সূর্য, অন্যান্য নক্ষত্র, জ্বলন্ত মোমবাতি ইত্যাদি। আবার যেসব বস্তুর নিজস্ব আলো নেই, সপ্রভ বস্তুর আলোকে দৃশ্যমান হয়, তাদেরকে নিষ্প্রভ বস্তু বলা হয়, যেমন চাঁদ এবং অন্যান্য উপগ্রহ নিষ্প্রভ বস্তু। আলোক হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে তরঙ্গের একটা প্রকার। তো এই চ্যাপ্টারে তো আমরা বেসিক্যালি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে আলোচনা করছি না, অন্য কোনো চ্যাপ্টারে আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখনের জন্য শুধু এতটুকুই মনে রাখবো যে আলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে এমন তরঙ্গ যেটা মাধ্যমের মধ্যে দিয়েও যেতে পারে, মাধ্যম না থাকলেও যেতে পারে। এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গে অবশ্যই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোই থাকবে। শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই স্লাইডে আমরা কি শিখলাম? এই স্লাইডে আমরা এটাই শিখলাম যে আলো হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগাবে, কিন্তু নিজে অদৃশ্য। আর কিছু কিছু বস্তু এমন হয় যাদের নিজস্ব আলো আছে এবং সেই আলোটাকে তারা চারিদিকে বিকিরিত করে, ওই সকল বস্তুকে বলা হয় সপ্রভ বস্তু। কিছু কিছু বস্তু এমনও হয় যাদের নিজস্ব কোনো আলো নেই, তারা অন্যের আলোকে আলোকিত হয়, ওই সকল বস্তুকে আমরা বলবো নিষ্প্রভ বস্তু। দেখো তাহলে ভালো করে এটা নোট ডাউন করে নাও। এখান থেকে কোনো কোশ্চেন যদি আসে যাতে তোমরা আনসার করতে পারো, তাহলে পজ করে নোট ডাউন করে নাও। দেন আমরা নিউ স্লাইডে শিফট হচ্ছি, ঠিক আছে? তাহলে চলো দেখি নেক্সট স্লাইডে কি আছে। এই যে কয়েকটি সপ্রভ বস্তু, এই যে সূর্য থেকে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে যে শক্তি, যে আলোক শক্তি এবং তাপ শক্তি উৎপন্ন হয়, সেটা দেখো বিকিরিত হচ্ছে চারিদিকে। এই হলো মোমবাতি থেকে আলোক রশ্মি মাধ্যমের মধ্যে দিয়ে চারিদিকে বিকিরিত হয়। কয়েকটি সপ্রভ বস্তু উদাহরণ হলো এটা। এবার
শক্তিকে যেমন একটা রূপ থেকে অন্য রূপে দেওয়া যায়, তেমনি আমাদের আলো তো এক প্রকারের শক্তি, তাহলে ওটাকেও হয়তোবা একটা রূপ থেকে অন্য রূপে দেওয়া যাবে। যেমন আমরা বাড়িতে কুকিংয়ের জন্য কাঠ বা কয়লা বা এলপিজি সিলিন্ডার এগুলো ব্যবহার করি, তাহলে এগুলোতে কি শক্তি থাকে? এগুলোতে মূলত রাসায়নিক শক্তি থাকে। এবার যখন এগুলো বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে জ্বলে বা বার্ন হয়, তখন আলোক শক্তি নির্গত হয়। তার মানে এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার কিছু কিছু এমনও আছে, যেমন তোমরা সৌরকোষ। সৌরকোষে কি হয়, যখন সূর্যের আলোক রশ্মি এসে পড়ে কোষটার উপর, কোষটা সূর্যের সেই আলোক রশ্মিটাকে বা আলোক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তার মানে এখানে আলোক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে শক্তিকে যেমন এক রূপ থেকে অন্য রূপে দেওয়া যায়, তেমনি আলো যেহেতু এক প্রকারের শক্তি, আলোকেও আমরা এক রূপ থেকে অন্য রূপে দিতে পারবো। কোথাও কোথাও রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, কোথাও কোথাও আলোক শক্তি তড়িৎ শক্তি বা অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয়। এই স্লাইডটাতে আমরা কয়েকটা এক্সাম্পল দেখব এদের। তাহলে দেখো কি বলেছে, আলোকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায় এবং অন্য শক্তি থেকেও আলো পাওয়া যায়। যেমন কাঠ, কয়লা, কেরোসিন, এলপিজি ইত্যাদি বায়ুতে পোড়ালে ওইসব পদার্থে সঞ্চিত রাসায়নিক শক্তি তাপ এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেটি জ্বলে ওঠে এবং আমাদের আলো এবং তাপ দেয়। যেমন আমরা ঘরে সবজি কাটার জন্য ছুরি ব্যবহার করে থাকি, কিছুদিন ইউজ করার পর ছুরিগুলো ব্লান্ট হয়ে যায়, তখন সেটাকে শার্প করতে হয়, ধার দিতে হয়। তো ধার দেওয়ার জন্য কি হয়, একটা সাইকেলের যেমন আমাদের থাকে, হ্যান্ডেল থাকে, তেমনই এমন একটা ডিভাইস আনে, সেখানে একটা চাকা থাকে, সেই চাকাটা ঘুরে, সেই চাকাটাতে যখন আমরা ছুরিটাকে লাগাই তখন আগুনের স্ফুলিঙ্গ বের হয়। তার মানে বেসিক্যালি এখানে যান্ত্রিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দেখো কি বলেছে, শান দেওয়ার সময় ঘুরন্ত চাকায় ছুরি, কাঁচি ইত্যাদি যন্ত্রকে চেপে ধরলে আলোর স্ফুলিঙ্গ বেরোতে দেখা যায়। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এই যে সৌরকোষের ব্যাপারটা তো আমরা বললাম, ফটো ইলেকট্রিক কোষে আলো পড়লে বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এক্ষেত্রে আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে তোমরা বাড়িতে এমন কয়েকটা এক্সাম্পল রেডি করবে যেখানে অন্যান্য শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে আর আলোক শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এগুলো ছাড়াই ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডটা দেখি। এই যে এই স্লাইডে আমরা আলোর কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আলোর চলাচল করার ক্ষমতার উপর নির্ভর করে মাধ্যমের শ্রেণীবিভাগ করব। যে সকল মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে সে সমস্ত মাধ্যমকে বলা হয় স্বচ্ছ মাধ্যম। আর কিছু কিছু মাধ্যম এমনও হয় যাদের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে না, তাদেরকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম। কিছু কিছু মাধ্যম এমনও হয় যাদের মধ্যে দিয়ে আলো স্বচ্ছ মাধ্যমের মতো চলাচল করতে পারে না, আবার এমনও নয় যে অস্বচ্ছ মাধ্যমের মতো একদমই যেতে পারছে না। তার মানে ওই সকল মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে পারছে, তবে স্বচ্ছ মাধ্যমের মতন যতটা অতটা নয়, আবার অস্বচ্ছ মাধ্যমের মতন একেবারে কমও নয়। এই ধরনের মাধ্যমকে বলা হয় ঈষদচ্ছ মাধ্যম। তাহলে দেখি কি বলেছে এখানে, যে সব মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাদেরকে স্বচ্ছ মাধ্যম বলে। যেমন জল, কাঁচ ইত্যাদি হচ্ছে স্বচ্ছ মাধ্যম। যেসব মাধ্যমের মধ্যে দিয়ে আলো মোটেই একদমই চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম। যেমন ইট, কাঠ, পাথর ইত্যাদি। একদম এগুলোই লিখতে হয় এমন কোনো কথা নেই। যেমন ধরো তুমি একটা বই নিয়েছ, বইটার এক সাইডে তুমি একটা টর্চ লাইটকে অন করেছো, স্বাভাবিকভাবে এই সাইডে আলোকিত থাকবে, এই সাইডে আলো পৌঁছতে পারবে না। তার মানে এখানে বইটা কী হিসাবে কাজ করছে? অস্বচ্ছ মাধ্যম হিসাবে কাজ করছে। এবার হচ্ছিল ঈষদচ্ছ মাধ্যম। যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো আংশিকভাবে, সম্পূর্ণরূপে নয়, আংশিকভাবে চলাচল করতে পারে তাদেরকে ঈষদচ্ছ মাধ্যম বলা হয়। যেমন ঘষা কাঁচ, তেল মাখানো কাগজ ইত্যাদি। তাহলে তোমরা বাড়িতে এমন আরও কয়েকটা স্বচ্ছ, অস্বচ্ছ এবং ঈষদচ্ছ মাধ্যম খুঁজে বের করবে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক নেক্সট স্লাইডে কি আছে। এই যে দেখো এখানে একটা স্বচ্ছ মাধ্যম, একটা অস্বচ্ছ মাধ্যম এবং একটা ঈষদচ্ছ মাধ্যমকে দেখানো হয়েছে। এই যে স্বচ্ছ মাধ্যম জল, যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করছে, এটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম একটা কার্ডবোর্ড,
তুমি এদিক থেকে টর্চ লাইটের আলো ফেলছো কিন্তু ওই দিক থেকে কিচ্ছু বেরোচ্ছে না। এই দেখো এখানে একটা সুতোর কাপড় রাখা হয়েছে, দেখো কাপড়টার মধ্যে ছোটো ছোটো ফাঁক আছে, সেই ফাঁকের মধ্যে দিয়ে আলো অন্য পারে চলে আসছে। এই যে এখানে আলো চলে আসছে, তাহলে এটা হচ্ছিল ঈষদোচ্ছ মাধ্যম। তাহলে স্বচ্ছ মাধ্যম সহজে আলো চলাচল করতে পারবে, অস্বচ্ছ মাধ্যম পারবে না, ঈষদোচ্ছ মাধ্যমে আংশিকভাবে পারবে। স্বচ্ছ মাধ্যমের মতো অতটা ভালো নয়, আর অস্বচ্ছ মাধ্যমের মতো একেবারেই নয় এমনও নয়। আচ্ছা, এবার আমরা পড়ব আলোক রশ্মি। এবার আলোক রশ্মি কাকে বলা হয়? আলো কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যায়, তখন যাওয়ার জন্য একটা রাস্তা ব্যবহার করে বা সিম্পল ভাষায় পথ ব্যবহার করে, সেই পথটাকে আমরা সাধারণত আলোক রশ্মি বলে থাকি। তাহলে কি বলেছে দেখো, আলো যে পথে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গমন করে সেই পথকেই আলোক রশ্মি বলা হয়। তাহলে ভালো করে দেখো, এখানে এই যে একটা ব্রাইট রে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আলোক রশ্মিকে এমনভাবে পাঠানো হয়েছে। তাহলে এই দেখো আলোক রশ্মিটা যেদিকে যাচ্ছে আমরা সবসময় ওই দিকেই অ্যারো দেব। এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ তো, ওই দিকে আমরা অ্যারো দেব। তাহলে আলো যে পথে মাধ্যমের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় সেই পথকেই আলোক রশ্মি বলা হয়। তার মানে এখানে এই এতটুকু জায়গা হচ্ছে আলোক রশ্মি, আবার এই এতটুকু জায়গা হচ্ছে আলোক রশ্মি। কোন দিকে যাচ্ছে? এমনভাবে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেভাবে অ্যারো দেবো। তাহলে আমরা এভাবে একটা অ্যারো দেবো। এখান থেকে প্রতিফলিত হয়ে এদিকে আসছে, এভাবে একটা অ্যারো দেবো। ঠিক আছে? আলো যে পথে মাধ্যমের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গমন করে সেই পথকেই আলোক রশ্মি বলা হয়। সমসত্ব মাধ্যমে আলো সরল রেখায় চলে, ওইরূপ মাধ্যমে আলোক রশ্মিকে তীরচিহ্নযুক্ত একটি সরল রেখা দিয়ে সূচিত করা হয়। অবশ্যই তোমরা যখন কোনো আলোক রশ্মি অঙ্কন করবে অবশ্যই তাতে একটা অ্যারো সাইন দেবে, না হলে রশ্মিটা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যায় না। ঠিক আছে? এবার রশ্মি গুচ্ছ, নামেই বুঝতে পারছো একটা রশ্মি নয়, অনেকগুলো রশ্মির সমন্বয়। এবং অনেকগুলো বলতে অসীম সংখ্যক রশ্মি যখন একসাথে মিলবে তখন তারা একটা রশ্মি গুচ্ছ বানায়। বাস্তবে বলতে গেলে একটা রশ্মি পাওয়াটা অসম্ভব ব্যাপার। একটা রশ্মি তুমি কখনোই পাবে না, তুমি সবসময় একটা রশ্মির গুচ্ছ পাবে, যেখানে অনেকগুলো রশ্মি মিলে একটা রশ্মি গুচ্ছে পরিণত হয়েছে। এই দেখো এখানে দেখো চারিদিক থেকে এই যে আলোক রশ্মিগুলো চারিদিকে বেরোচ্ছে। ঠিক আছে? তাহলে একবার সংজ্ঞাটা দেখে ফেলি। পরস্পরের কাছাকাছি থাকা কতকগুলো আলোক রশ্মির সমষ্টিকে রশ্মি গুচ্ছ বলে। বাস্তবে একটিমাত্র বিচ্ছিন্ন রশ্মি পাওয়া কখনোই সম্ভব নয়। আমরা সব সময় আলোকে রশ্মিগুচ্ছ হিসাবেই পেয়ে থাকে। তার মানে এই স্লাইড থেকে আমরা বুঝতে পারলাম যখনই কোনো মাধ্যমের মধ্যে দিয়ে আলো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাবে, সে যে রাস্তাটা ফলো করবে সেটাকে আমরা বলবো আলোক রশ্মি। ঠিক আছে? আলোক রশ্মিটা যে দিকে যাচ্ছে আমরা অবশ্যই সেদিকে একটা অ্যারো দেব, আর এককভাবে আমরা কোনো আলোক রশ্মি পাবো না। আলোক রশ্মিগুলো একত্রিত হয়ে একটা গুচ্ছ বানায়, সেটাকে বলা হয় আলোক রশ্মি গুচ্ছ বা সিম্পল রশ্মি গুচ্ছ। চলো এবার নেক্সট স্লাইডে কি আছে দেখি। আচ্ছা, এবার আমরা আলোক রশ্মি এবং রশ্মিগুচ্ছ নিয়ে আলোচনা করব। আলোক রশ্মিগুচ্ছ তিন প্রকার: সমান্তরাল, অভিসারী, অপসারী। দেখো এখানে আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়ে একটা আলোক রশ্মি গুচ্ছ বানাচ্ছে। রশ্মিগুলো সমান্তরাল হয়ে একটা গুচ্ছ বানাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। তার মানে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছে থাকা প্রত্যেকটা রশ্মি পরস্পর সমান্তরাল হবে। দেখিনি সংজ্ঞাটা, কোনো রশ্মিগুচ্ছের রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল হলে তাকেই সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে। বহুদূরে কোনো উৎস থেকে আগত রশ্মিগুচ্ছকে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে ধরা হয়। যেমন ধরো সূর্য থেকে আমাদের কাছে রশ্মি আসছে, তাহলে সূর্য আমাদের থেকে অনেকটা দূরে আছে, বা কোনো নক্ষত্র থেকে আমাদের এখানে আরও আলোক রশ্মি আসছে, তাহলে সেই নক্ষত্রটা অনেক দূরে আছে। এই অনেক দূর থেকে আসা রশ্মিগুলোকে আমরা সব সময় সমান্তরাল রশ্মি গুচ্ছ হিসাবে ধরে নেব। এবার আসো অভিসারী, মানে কোনো বিন্দু অভিমুখী। যদি কোনো রশ্মিগুচ্ছের রশ্মিগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় বা হতে চায়, তবে ওই রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে।
যেমন আমরা যখন উত্তল লেন্স পরব তখন দেখতে পাবে যে লেন্সের একটা দিক থেকে তুমি আলোক রশ্মিগুচ্ছ পাঠাচ্ছ, আর উত্তল লেন্স কী করছে, আরেকটা সাইডে সবগুলো রশ্মিগুচ্ছকে একটা বিন্দুতে মিলিয়ে দিচ্ছে। তার মানে ছিল সমান্তরাল রশ্মিগুচ্ছ, উত্তল লেন্স তাদেরকে বানিয়ে দিয়েছে অভিসারী বা এক বিন্দু অভিমুখী। এবার আমরা পড়ব হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ। তাহলে বুঝতেই পারছো, একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুচ্ছ যদি আলোর বেগে সব দিকে ছড়িয়ে যায় তবে সেই রশ্মিগুচ্ছকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ। তাহলে রশ্মিগুচ্ছকে আমরা 3 ভাগে ভাগ করতে শিখলাম এই স্লাইডে। একটা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ, আরেকটা হচ্ছে হলো অভিসারী বা কেন্দ্রাভিমুখী, আরেকটা হচ্ছে হলো অপসারী বা কেন্দ্র থেকে বহির্মুখী। ঠিক আছে তো? তাহলে সেই সাথে আমাদের এই স্লাইডের বা এই লেকচারটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই এই লেকচারটা, ছোট্ট লেকচার, নোটস ডাউন করবে, ভালো করে পড়ে নেবে। এর নেক্সট ভিডিওতে আমরা আলোর পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কভার করব। তাহলে আজকের জন্য এতটুকুই। আমি আশা রাখছি তোমরা পড়াটা জমিয়ে রাখবেন। আমরা প্রত্যেকদিন এমন একটু 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 করে পড়তে থাকবো, দেখবে ইজিলি সব কিছু শেষ হয়ে গেছে। আর অবশ্যই কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে। থ্যাংক ইউ সবাইকে।